প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সব ভালো আছো। আগের দিন ক্লাসে দুটো টপিকে একটু মিস্টেক করেছিলাম, সেটা আমার যা খারাপ লাগছে, কিন্তু তার থেকে আনন্দের বিষয় লাগছে এটুকু যে কিছু ছেলে অন্ততপক্ষে বুঝছে এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে স্যার এটা তো মিস্টেক হলো। সেই মিস্টেক দুটো কী ছিল? একটা বলেছিলাম কি 2.51-এর সিগনিফিক্যান্ট ডিজিট বলে দিয়েছিলাম, মিস্টেকলি 2 বলেছিলাম, বাই মিস্টেক আমি 2 বলেছিলাম, কিন্তু এটা হবে কত? 3টে। আর একটা কী বলেছিলাম যে 2.785 এর যখন রাউন্ড অফ করবো আপ টু 2 ডেসিমেল পর্যন্ত বা এই আনসার্টেন ডিজিটে যখন বাদ দেবো তখন এটা কত লিখেছিলাম? 2.79 লিখেছিলাম। কিন্তু রুল আমার কী ছিল? যেটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে 2.78 হবে। এটা আমি মিস্টেক করেছিলাম, এটাও হবে না। তোমাদেরকে ধন্যবাদ। আশা করি কেয়ারফুলি ক্লাসগুলো করবে, যারা বুঝবে তারা আমার কিছু মিস্টেক হলে সেটা ধরতে পারবে আশা করি। আর একটা কনফিউশন ছিল, সেটা বলে দিই একটু। যেমন 5.200 এখানে বলা হয়েছিলাম যে দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা, কিন্তু সেটা কখন হবে? যদি কোনো সিগনিফিকেন্ট অশূন্য সংখ্যার পরে দশমিক আছে, তারপর শূন্য আছে, এগুলো কাউন্ট হবে। কিন্তু দেখো এখানেও দেখো দশমিকের ডান দিকে শূন্য আছে তো 5 আছে, এগুলো কী আছে? এর আগে কোনো সিগনিফিকেন্ট ডিজিট নেই, বা কোনো অশূন্য সংখ্যা নেই। এটা হচ্ছে কি লেস দেন 1 সংখ্যা, একের থেকে ছোটো সংখ্যার ক্ষেত্রে এটা, কারণ এই জিরোগুলো কাউন্ট হবে না। কিন্তু এখানে এটি কি অশূন্য সংখ্যার পরে দশমিকে থাকলে, তারপর শূন্য থাকলে সেগুলো কাউন্ট করব। তাহলে আমরা গুণের নিয়ম শিখেছিলাম। আজকে আমরা শিখব কি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন বা যোগ এবং বিয়োগের নিয়ম। কি বলছে? যোগ বিয়োগের সময় যে সংখ্যাগুলোকে নিয়ে আমি যোগ বিয়োগ করব, তার দশমিকের ডান দিকে যেটির তাৎপর্যপূর্ণ সংখ্যা কম থাকবে সেটি বিবেচনা হবে। অর্থাৎ উত্তর ফলটা কি হবে? বিয়োগফল বা যোগফলটা হবে কি তার সাথে সমান, যার সবথেকে কম সংখ্যা থাকবে দশমিকের ডান দিকে। এক্সাম্পল নিয়ে তাহলে বুঝতে পারবে। ধরো আছে 21.2 প্লাস 2.2, এটা কত হবে? 21.2 আর 2.2 23.4। এখানে দুটোরই কি আছে? একই আছে দশমিকের, এরও একটা আছে, এরও একটা আছে, তাহলে এখানে আমার কোনো কোশ্চেনই নাই। যদি সংখ্যাটা এরকম হতো, (21.2 প্লাস 2.232), তাহলে এক্ষেত্রে কি হতো? তাহলে বিয়োগটা প্রথমে করা যাক। 21.2 আর 2.232, এই পয়েন্টগুলো সবসময় সোজাসুজি লিখবো। তাহলে আমরা যোগের সময় কি ধরে নিয়েছি? যে এখানে কিছু জিরো ছিল, হয়তো যেগুলো ধরে নিয়েছিলাম, এর কোনো ডিজিটই নেই। তাহলে 202 করেছিলাম, 203 করতে, 3 + 0 = 3 করেছিলাম, আর 224 আর কত 23। কিন্তু এখানে তো কোনো জিরো ছিল না। আর এর সব থেকে দশমিকের বিন্দু লাস্ট ফল আছে একটা আছে, আর এর কটা আছে? 3টে আছে। তাহলে কার সাথে সমান করব? যার কম আছে এর। তাহলে কেমন হবে এটা? তাহলে অ্যান্সার কত লিখবো? 223.4। এটা যদি 5-এর থেকে বেশি থাকতো তাহলে কি করতাম? 1 যোগ করতাম। যেহেতু কত 3 আছে বা 50 থেকে কম, তাই এটা কি করব? যা আছে তাই লিখব। 5-এর থেকে বেশি হলে তখন 1 যোগ করে দেবো। আর একটা কথা স্মরণ করে দিই, রাউন্ড অফ যেটা করেছিলাম সেই নিয়মটা আর অর্ডার অফ ম্যাগনিটিউড নির্ণয় করার সময় যে রাউন্ড অফ করেছিলাম সে দুটো কিন্তু একটু আলাদা। দুটোকে একসাথে করে দিও না।
দুটোকে একসাথে মিক্সড করে দিলে একটু অসুবিধা হবে। আরও কটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। তো এখানে কটা এক্সাম্পল নিয়েছি, 245.42, 175.3, 0.0109। দেখো দশমিকগুলো সব কী করেছি, নিচে নিচে লিখেছি। তাহলে এর যোগ করলে কত আসছে 9, 0। তাহলে এখানে অ্যাজিউম করে নিচ্ছি কি 0 একটা অ্যাজিউম করলাম, এখানে দুটো 00 অ্যাজিউম করলাম। তাহলে এই জিরোগুলো কি অ্যাজিউম করে নিলাম মনে মনে, ধরে নিই আমরা যোগ করার সময়। তাহলে 9, 2, 4 আর 3 7 রেখে 8, 0, 420,829। তাহলে এটা হলো এলো কি আমার বিয়োগ ফল, সরি যোগ ফল এলো। তাই আমি যোগ করার পর পেলাম, কিন্তু আমার রুলস কি বলছে যে দশমিকের পরে ডান দিকে সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা যার সব থেকে কম থাকবে সেই অনুযায়ী অ্যান্সার হবে। তাহলে এগুলো তো আমি অ্যাজিউম করেছিলাম, তো সব থেকে কম কার আছে, এটা 3, লাইন টেন দিয়ে সুদা। তাহলে আমাকে অ্যান্সার কত লিখবো 420.8। এটা যেহেতু 5-এর থেকে ছোট তাই আমাকে কোনো রকম রাউন্ড অফ করার দরকার নেই। তাহলে অ্যান্সার কত হবে এটার 420.8। এটার ক্ষেত্রে দেখো কত হবে অ্যান্সার, এটাকে এভাবে লিখি 7003। ধরে নিই এখানে দশমিকের পর শূন্য আছে, এই শূন্যগুলো আমার অ্যাজিউম করা। তাহলে 731.32, 2.001। তাহলে এর যোগফলটা কেমন হবে, এখানে আমরা 0 অ্যাজিউম করে নিলাম। তাহলে 1, 2, 3, 6, 3, 7, 7, 7, 7, 3, 6, 3, 2, 1। তাহলে এরপর আমি যদি রাউন্ড অফ করি তাহলে কেমন হবে অ্যান্সারটা, তাহলে এখানে কি সব থেকে কম কার আছে, দেখো এর কোনো দশমিকের পরে কোনো শূন্য নেই, দশমিকের পর শূন্য নেই, কোনো সংখ্যা নেই। এর দুটো আছে সিগনিফিকেন্ট ডিজিট, এটা আছে 3টে। তাহলে আমি কার সাথে সমান করব, এর সাথে সমান করব, কারণ এই দশমিকের পরে কোনো শূন্য নেই, বাকিগুলো তাহলে বাদ যাবে। তাহলে অ্যান্সার কত হবে আমার 7736। এটা হবে অ্যান্সার। যোগ বা বিয়োগের সিগনিফিকেন্ট ডিজিট অনুযায়ী অ্যান্সার হবে এটা, কারণ কি এর দশমিকের নেই, তারপরে কোনো সংখ্যাও নেই, কোশ্চেনে নেই। তাহলে আমি এর সাথে সমান করে অ্যান্সার লিখব। যদি এটা 5-এর থেকে বেশি হতো তাহলে সেটা তখন রাউন্ড আপ করে নিতাম। ধরো সংখ্যাটি আছে এরকম, এখানে 3 দিল, তাহলে এখানে 3 বসলো, তাহলে এখানে কত হবে 6। তখন সেক্ষেত্রে কী করবো, এটা হচ্ছে কি গ্রেটার দেন 5, তাহলে রাউন্ড অফ করবো। তাহলে এখানে কী হবে +1 করবো, তাহলে অ্যান্সার তখন কত লিখবো 7737। এটা প্রবলেমটা দেখো 4 নাম্বারটা, আর 2.3 × 10⁻⁷, আর 4.3 × 10⁶। আমি বিয়োগ করবো দুটোকে। তাহলে এরকম যদি পাওয়ার থাকে আমি বিয়োগ করবো কীভাবে, আমি এটাকে একই ক্রমে লিখে নেব।
কেমন লিখলাম 23 ইন্টু 10⁶, 4.3 ইন্টু 10⁶, এখানে 0.0 অ্যাজিউম করে নাও। এই জিরোটা কি আমি করলাম, অ্যাজিউম করলাম। তাহলে বিয়োগফল কত আসছে দেখো, 7 ইন্টু 10⁶, তাহলে 18.7 ইন্টু 10⁶। তাহলে আমি সংখ্যাটাকে যেভাবে লিখেছিলাম আমার লেখার ওপরে তাহলে একটা নির্ভর করে গেল, এই দশমিকের পরে কোনো সংখ্যা নেই, এটাকে আমি অ্যাজিউম করেছিলাম, মুছে দিলাম। তাহলে কত হলো, বিয়োগ করলে কত হচ্ছে আমার 18.7 10⁶। তাহলে এর দশমিকের এদিকে কোনো সিগনিফিকেন্ট ডিজিট নেই, তাৎপর্য কোনো সংখ্যা নেই, তাই অ্যান্সার লিখবো কার রেসপেক্টে, এর রেসপেক্টে। তাহলে কত হবে, এটা 18 আছে। তাহলে এটা কি আছে, আমাকে এখান থেকে কি করতে হবে, রাউন্ড অফ করতে হবে। তাহলে এটা কি গ্রেটার দেন 5, তাহলে এখানে কি করব, 1 যোগ করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে, 19 ইন্টু 10⁶। এই প্রবলেমটা দেখো, 3.4 ইন্টু 10⁶ মাইনাস 4.3 ইন্টু 10⁶। তাহলে এটাকে আমি কেমনভাবে লিখবো, একই রকমভাবে লিখবো, 3.4 বা 34 পয়েন্ট, আমি অ্যাজিউম করে নিলাম 0, ধরে নিলাম একটা, ইন্টু 10⁶, 4.3 ইন্টু 10⁶। দুটো বিয়োগ করছি, বিয়োগ ফলে অ্যান্সার কত হবে, 29.7 হচ্ছে কি আমার বিয়োগ ফল এলো, আমার সিম্পলি বিয়োগ। এরপর আমাকে কী করতে হবে, সিগনিফিকেন্ট রুল মানে সংখ্যার ফিগারের নিয়ম অনুযায়ী আমাকে লিখতে হবে। তাহলে 34 লিখেছিলাম, এই জিরোটা কি অ্যাজিউম 0, তাহলে এর দশমিক নেই, তার মানে কি এদের কোনো শূন্যও নেই বা কোনো তাৎপর্য কোনো সংখ্যাও নেই। তাহলে অ্যান্সারটা কী লিখবো, এর রেসপেক্টে লিখবো, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না। তাহলে আমাকে রাউন্ড আপ করতে হবে এখান থেকে। তাহলে এটা কি গ্রেটার দেন 5, তাহলে এখান থেকে 1 যোগ করে দিলাম। তাহলে কত এলো আমার এটা, 30 ইন্টু 10⁶। এরপর দেখো এক জায়গায় একটা প্রবলেম আসছে যে আমার এই বিয়োগ ফলটা যদি এটা 5-এর থেকে কম হতো, এটা ধরে নাও 7-এর জায়গায় 2 থাকতো, তাহলে অ্যান্সার কত হতো, 29 হয়ে যেত। এই 7-এর জায়গায় যদি 2 থাকতো 29 হতো। তার মানে কি এখানে দুটো সিগনিফিকেন্ট ডিজিট আছে, আর এখানে দেখে মনে হচ্ছে কি একটা সিগনিফিকেন্ট ডিজিট, তাই তো। কিন্তু এখানকার এই জিরোটা হচ্ছে সিগনিফিকেন্ট, কেন, কারণ হচ্ছে কি এখান থেকে 1 এসে এখানে যোগ হয়েছে, তবে এখানে 0 হয়েছে। তাহলে এই জিরোটা কি সিগনিফিকেন্ট, তাহলে এটা আমার বোঝাবো কীভাবে, তাহলে অ্যান্সারটা লিখবো কি, বেস্ট হয় কি অ্যান্সার লেখার, যে 3.0 ইন্টু 10⁶। তাহলে দেখো সিগনিফিকেন্ট ডিজিট দুটো থেকে গেল, তখন এই জিরোটাকেও কি বোঝানো হলো, যেটা সিগনিফিকেন্ট। বোঝা জিনিসটা আরেকবার বলে দিই, এখানে যদি 2 থাকতো তাহলে আমার 29 অ্যান্সার লিখতাম, কোনো রাউন্ড অফ করার দরকার ছিল না। তাহলে তখন তো আমার দুটো সিগনিফিকেন্ট ডিজিট হতো, বা এই দুটো সিগনিফিকেন্ট ডিজিট আছে, কিন্তু এখানে আমার দেখে মনে হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিজিট, কারণ এই জিরোটা কাউন্ট হবে না। কিন্তু এই জিরোটা এসছে কোথা থেকে, এখানে 1 যোগ হয়ে 9-এর সাথে একটা সিগনিফিকেন্ট ডিজিটের সাথে আর একটা সিগনিফিকেন্ট ডিজিট যোগ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটাও কি হবে, সিগনিফিকেন্ট ডিজিট হবে। এখানে 9-এর সাথে 1 যোগ হচ্ছে,
এটাও একটা সিগনিফিকেন্ট ডিজিট, এটাও একটা সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে কি হবে, অবশ্যই জিরোটা কত হবে, সিগনিফিকেন্ট। আর সেটা বোঝানোর জন্য আমি লিখবো অ্যান্সারটা কি 3.0 × 10⁷ এই ফর্মে। তোমরা একটা করবে রুমে 4.1 × 10⁻⁻4 প্লাস 3.2 × 10⁻3, সরি যদি 4 করে না -4, আরেকটা দেখো 0.306 মাইনাস 0.303। দেখো আমাদের এখানে একটা সবসময় চলে আসছে কি, যে সংখ্যা লিখছিলাম যখন 3.732, কি বলছিলাম যে এগুলো হচ্ছে কি এক্সাক্ট নাম্বার, সরি রিলায়েবল নাম্বার বা ফিক্সড নাম্বার, কনফার্ম নিশ্চিত নাম্বার, আর এটা হচ্ছে কি আনসার্টেন অনিশ্চিত। তার মানে কি এই দুইটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তার মানে কি আমি যখন কোনো কিছু মেজার করছি তখন সেই মেজারের ক্ষেত্রে যেন একটা মেজার কোয়ান্টিটি এলো এরকম টাইপের 5.35 গ্রাম এলো বা কেজি এলো। তার মানে এটা বোঝাচ্ছে কি যে আমি 5.35 পর্যন্ত নির্ণয় করতে পেরেছি, আর 2টা হচ্ছে কি আনসার্টেন, মানে 2টা পরিবর্তন হতে পারে, 2, 3, 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে এটা আমার কি হলো, ত্রুটি। আমার ত্রুটি, তো আমি একদম সঠিকভাবে নির্ণয় করতে পারছি না। তাহলে এই ত্রুটিগুলোকে আমি কীভাবে ক্যালকুলেশন করব, এখন সেটাই দেখার বিষয়। এরর ইন মেজারমেন্ট, তাহলে আমাদের কি পরিমাপের ত্রুটিগুলো কি, তাহলে প্রথমে আমাকে জানতে হবে ত্রুটিগুলো আসছে কোন কোন কারণে, সেই ত্রুটিগুলোর কারণ কি। তাহলে কারণ কি দুটো হতে পারে, সিস্টেমেটিক এরর আর হবে কি র্যান্ডম এরর। সিস্টেমেটিক এরর আর এটা হচ্ছে র্যান্ডম এরর। এই সিস্টেমেটিক এররটাকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারবো, কিন্তু র্যান্ডম এররটাকে আমরা কি মিনিমাইজ করতে পারবো না। এই সিস্টেমেটিক এরর আবার কি 3টে ভাগে ভাগ হবে। তাহলে একটা কি বললাম যে সিস্টেমেটিক এরর, আর একটা র্যান্ডম এরর। দেখো সিস্টেমেটিক এররটা কীভাবে আসতে পারে, সিস্টেমেটিক বলতে যেটা সিস্টেমটা নিয়ে কাজ করছি তার, এটা আসতে পারে 1 নাম্বার হতে পারে কি যান্ত্রিক ত্রুটি, 2 নাম্বার কি হতে পারে বাহ্যিক ত্রুটি হতে পারে, যান্ত্রিক ত্রুটি কোনটা বলবো বা এটা লিখতে পারি ইনস্ট্রুমেন্টাল,
ইনস্ট্রুমেন্টাল এরর বা বাহ্যিক ত্রুটি বলতে কি লিখব? এক্সটার্নাল। আর এটা কি আছে? ব্যক্তিগত ত্রুটি। তাহলে সিস্টেমেটিক এরর, আমি সিস্টেমে কাজ করছি, তাহলে কাকে নিয়ে কাজ করছি? যন্ত্রকে নিয়ে কাজ করছি, বাইরের পরিবেশকে নিয়ে কাজ করছি। যেমন ধরুন এই মুহূর্তে প্রচণ্ড মেঘ করলো, মেঘ করে আমার লাইটটা কম হয়ে গেল, সেখানে আমার একটা ত্রুটি চলে আসবে। এবং ব্যক্তিগত ত্রুটি, আমার এই মুহূর্তে মাথার প্রবলেম করছে, মাথায় লাগছে, তো সেটা কী হবে? ব্যক্তিগত ত্রুটি হতে পারে। তাহলে এখানে কী হতে পারে? বাহ্যিক ত্রুটি কী হতে পারে? ধরে নাও তাপমাত্রা। তাপমাত্রা কেমন? আমি একটা স্কেল নিয়ে মেজার করছি কোনো কিছু একটা স্কেল, এটা কি? মেটাল স্কেল। তাহলে এই মেটাল স্কেলটা আমার এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এটা যদি মেটাল স্কেল হয় তাহলে কী হতে পারে? এটা বৃদ্ধি পেতে পারে। এটা যদি হালকা যদি এক্সপানশন হয়, থার্মাল এক্সপানশন, তাহলে কী হবে? আমার ত্রুটি চলে আসবে। আর্দ্রতা হতে পারে একটা কারণ। আর বায়ু প্রবাহ হতে পারে। তাহলে কি বাহ্যিক ত্রুটি হতে পারে? তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এগুলো হতে পারে কি বাহ্যিক ত্রুটি। আর ব্যক্তিগত ত্রুটি বলতে কোনগুলো? ধরে নাও আমার দুর্বল লাগছে, ক্লান্তি লাগছে, সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটির মধ্যেই। বা আমার আনকনসিয়াসনেস বা সচেতনতা। ঠিক আছে, সচেতনতা কেমন? কাল যেমন আমি লিখছিলাম, লিখতে লিখতে সচেতন হয়ে পড়েছিলাম, তার আমি কত 2.51 বলে দিলাম কত 2 সিগনিফিকেন্ট ডিজিট। অথচ আমি এতক্ষণ ধরে বুঝিয়ে এলাম যে না, সমস্ত অশূন্য সংখ্যায় হচ্ছে কি সিগনিফিকেন্ট ফিগার। অথবা আমি এখানে বলে দিলাম কি দুটো, আমি দেখতে পাচ্ছি তিনটে, অ্যান্সারও তিনটে অনুযায়ী করেছিলাম, কিন্তু এটা কি আমার সচেতনতার অভাবের জন্য কি হয়ে গেল? আমার 2 বলে দিলাম। সেটা আবার কার জন্য হয়েছে সচেতন অভাব? অনেকক্ষণ বকা বা গরমের জন্য কি হয়েছে? আমার শারীরিক দুর্বলতা হতে পারে। তাহলে একটা ফিটনেসও ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে এইগুলো কারণগুলো কি হচ্ছে আমার? ব্যক্তিগত কারণ একটা, বাহ্যিক ত্রুটি একটা, যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি যন্ত্রের যে কোনো প্রবলেম হতে পারে। তাহলে এই ত্রুটিগুলোকে আমি কি করতে পারবো? যন্ত্রের ত্রুটি তাহলে সেটাকে আমি কারেকশন করে নিতে পারবো। আমার বাহ্যিক ত্রুটি বলতে কি তাপমাত্রা যদি পরিবর্তন হয়, আমি সেক্ষেত্রে কী করবো? আমি তাপমাত্রাটাকে আমি কন্ট্রোল করে নিতে পারবো, আর্দ্রতাটাকে আমি আটকাতে পারবো, আর বায়ু প্রবাহটাকেও আটকাতে পারবো। আবার কি সচেতনতাটাকে আমি বাড়াতে পারবো, আমি ফিটনেসও বাড়াতে পারবো। তাহলে এই ত্রুটিটাকে আমি কি করতে পারবো? দূর করতে পারবো। তাহলে কি এই ত্রুটিকে দূর করা সম্ভব, কিন্তু র্যান্ডম ত্রুটিকে দূর করা সম্ভব নয়। এটা কি? যদি পরীক্ষার কোনো শর্ত লঙ্ঘিত হয়। সবসময় পরীক্ষার সমস্ত শর্তটাকে আমি পালন করতে পারি না। কেমন? ধরে নাও একটা এক্সাম্পল দিই, যখন আমি আপেক্ষিক গুরুত্ব মাপবো তখন ওখানে কি আছে? 4 ডিগ্রি জলের কথা বলা আছে, 4 ডিগ্রি উষ্ণতায় জল। আমি যদি এই মুহূর্তে এক্সপেরিমেন্টটা করি ল্যাবে, তো দেখা যাবে যে কোনো রকম হয়তো 4 ডিগ্রি নিয়ে এলাম, আমার এখন বললাম কত 37 ডিগ্রি হচ্ছে আমার টেম্পারেচার। সে 4 ডিগ্রি সেলসিয়াস আনবো কী করে? আনাটারে কষ্ট ব্যাপার। সেটা 4 ডিগ্রি কখনো 5 ডিগ্রি হয়ে যাবে। তো দেখা গেলো কি বাইরের টেম্পারেচার কমে যাওয়ার জন্য হয়তো 3 ডিগ্রি হয়ে গেল, এটা 4.2 হয়ে গেল। তাহলে এইটুকু এররের জন্য কী হয়ে যাবে? আমার র্যান্ডম ত্রুটি এরর চলে আসবে। আর এই ত্রুটিটাকে আমি কোনো রকমভাবে র্যান্ডম এররটাকে আমি কি দূর করতে পারবো না।
সেক্ষেত্রে এগুলোকে দূর করা যাবে। তাহলে কী বললাম, র্যান্ডাম এররকে যদি পরীক্ষার কোনো শর্ত লঙ্ঘিত হয়, মানে অনেক শর্ত আছে, সেগুলো সবগুলো বাস্তবে অ্যাপ্লাই করা যায় না, এরর যেমন করে আসুক না কেন দূর করা সম্ভব নয়। এরর ক্যালকুলেশন, যখন আমি এরর ক্যালকুলেশন করব তখন আমার কয়েকটা টার্ম বা কয়েকটা জিনিস চলে আসছে। ধরুন আমি একটা জিনিস বলি, কোনো কিছু একটা মাপতে গেলাম, মেজার করলাম, একটা ধরুন এই পয়েন্ট আছে কি একটা সূক্ষ্ম পয়েন্ট, একটা বিন্দু, আমি এটাকে মেজার করার চেষ্টা করছি। যখন এই দিক থেকে আসছি তখন দেখা গেলাম এইখান পর্যন্ত এসে মনে হলো যে এখানটা, যেমন হচ্ছে কি তোমরা যখন অনুনাদি বায়ুস্তম্ভ নির্ণয় করবে, শব্দের বেগ নির্ণয় করার সময় যখন অনুনাদি বায়ুস্তম্ভে যখন নির্ণয় করব, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে দেখবে, তখন দেখা গেলো আমি কোনো সময় এখানে রিডিং পাচ্ছি, আমি এটাকে যদি বলে দিই এটাই ঠিক তাহলে ভুল। সেক্ষেত্রে কী করতে হয়, আমি একটা রিডিং নিলাম, এদিক থেকে রিডিং নিলাম, কখনো এখান থেকে রিডিং নিলাম, বিভিন্ন রিডিং পাচ্ছি। তাহলে যত বেশি রিডিং নেব তত বেশি আমি অ্যাকুরেসির দিকে যাব। তাহলে একটা রিডিং যদি কোনো ধরনের এটা মাপছি দৈর্ঘ্য কত, যদি আমি একদম অনুপরম্য লেভেল পর্যন্ত যাই, তাহলে আমি যদি একবার মাপি এটা দৈর্ঘ্য যদি এক্স্যাক্টলি 5 হয়, তাহলে আমি দেখবো কখন পাচ্ছি, কত 4.99 পাচ্ছি, কখনো 4.95 পাচ্ছি, কখনো 5.05 পাচ্ছি, কখনো 5.01 পাচ্ছি, বিভিন্ন রিডিং পাবো। তাহলে আমি যখন 4.99 পাচ্ছি তখন এটা অ্যাকুরেট বলতে পারবো কি, বা এটা অ্যাকুরেট বলবো কি? তাহলে আমি এখানে কী করবো, সেইটাকে আরও অ্যাকুরেসি আনার জন্যে, মানে আমার যে পরিমাপটা করছি ভৌত রাশির, সেটাকে আরও অ্যাকুরেটভাবে মাপার জন্য কী করব, অনেক বেশি সংখ্যক রিডিং নেব। যত বেশি সংখ্যক আমরা মাপ নেব বা রিডিং নেব তত বেশি অ্যাকুরেট হবে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে কি, অ্যাকচুয়াল ভ্যালু। আর ট্রু ভ্যালু বা প্রকৃত মান। দেখলাম ধরো একটি রাশি n বার পরিমাপ করে পার্ট পাওয়া গেল কত, x1 x2 x3 x4 xn। কতবার রিডিং নিয়েছি, n বার রিডিং নিয়েছি এবং বিভিন্ন মান পেয়েছি। তাহলে ট্রু ভ্যালুটা কত লাগবে, কেমন হবে, এই সবগুলোকে নিয়ে গড় করবো। কত হবে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস xn। কতগুলো রিডিং নিয়েছি, n বার রিডিং নিয়েছি, তাহলে বাই n। এটা হচ্ছে কি আমার প্রকৃত মান বা ট্রু ভ্যালু। এটাকে লেখা হয় কেমন হবে, অনেক সময় এই সামেশন লেখা হয়। সামেশন মানে কি, এটা কি নির্দেশ করে, এই যোগ করো, তাদেরকে x গুলোকে যোগ করো, কত থেকে নেবো, i। তাহলে i সমান কত হবে, 1 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত। তাহলে i এর মানটা কত হবে, 1 থেকে n পর্যন্ত। আর এটা তুলে দিলে এরকম হবে বাই n। এটাকে এভাবে লেখা যায় সামেশন। এটাকে বলা হয় কি, সামেশন। যখন কোনো ডিসক্রিট কোয়ান্টিটি, ডিসক্রিট বলতে কোনটা, যেটা পৃথক আমি গুনতে পারবো 1 2 3 4 5 করে, যেমন তোমার বইয়ের পাতা, ডিসক্রিট সবগুলোই তুমি গুনতে পারবে। কিন্তু আমি বলি যদি এই লাইনে কটা বিন্দু আছে তুমি গুনতে পারবে না, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস কেস, সেক্ষেত্রে আমার এই চিহ্নটা ইউজ করা হয় না।
তা ডিসক্রিট কেসের ক্ষেত্রে এই সামেশনটা ব্যবহার করব। তাহলে এটা হলো কি আমার অ্যাকচুয়াল ভ্যালু, একে প্রকাশ করা হয় কি দিয়ে, এক্স বার দিয়ে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কোনটা হলো, এক্স বার। এরপর আসতে থাকো তাহলে আমরা কি দেখলাম, অ্যাকচুয়াল ভ্যালু ইকুয়াল টু এক্স বার, সেটা কেমন লিখেছিলাম, সবগুলোর যোগ করে, সমস্ত রিডিংয়ের যোগ করে যতবার রিডিং নেওয়া হয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ। তাহলে আমি একটা এই সংখ্যাগুলো পেয়েছি কি, একটা সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করছি 5 বার, এবং সেই মানগুলো কী কী আছে, 2.63, 2.563, 2.425 এবং 2.71, আর T5 হলো 2.8 সেকেন্ড। তাহলে এই মানগুলো পেলাম। পর্যায়কালে কী জিনিস দেখো, একটা সুতো নিয়েছি, সুতোর সাহায্যে একটা বলকে, ভারী বলকে বেঁধে দেওয়া হয়েছে। এই সুতোটা কি মাসলেস এবং অপসর্যশীল, মানে অর্থাৎ কি সুতোটা টানলে বাড়বে না, সুতোটা টানলে বাড়বে না, আনস্ট্রেচেবল। এরপর এই বলটাকে হলো এই পয়েন্টে নিয়ে আসা হলো, নিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে কেমন হবে, এটা দুলবেগ হবে। পর্যায়কাল কোনটা, এখানে ছেড়ে দিলে এখান থেকে এলো, এই প্রান্তে এসে আবার আগের অবস্থায় ফিরে গেল, সেটাকে বলা হয় একটা পর্যায়। একটা পর্যায় কী বললাম, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে এলো, আবার সে এখানে ফিরে এলো, সেটা হচ্ছে একটা পর্যায়। আর এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। এই পয়েন্ট থেকে গিয়ে এই পয়েন্টে এলো, আবার ঘুরে এসে এই পয়েন্টে এলো, আগের অবস্থাতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। সেই পর্যায়কালটা মেজার করেছি, বিভিন্ন মান এসছে। তাহলে এর ট্রু ভ্যালু কত আসবে, টি বার লিখলাম, কি বল সবগুলো যোগ বাই ভাগ 5 দিয়ে, 2.63 প্লাস 2.653 প্লাস 563 প্লাস 2.425 প্লাস 2.71 প্লাস 2.80 বাই 5 ইউনিট কি হবে সেকেন্ড। এটা কত হবে, 13.12 বাই 5 বা 2.624 সেকেন্ড। তাহলে এটি কি হলো, ট্রু ভ্যালু এলো কত আমার, টি ইকুয়াল টু 13.12 বাই 5 আছে 2.624। এবার দেখো এর কটা সিগনিফিকেন্ট দিয়েছে, 3টে। সবথেকে লোয়েস্ট কটা আছে, 3টে। সবথেকে লোয়েস্ট আছে কোনটা, 3টে। তাহলে এর কটা রাখবো, 3টে রাখবো। রাউন্ড অফ করে দাও, তাহলে কত, নিয়ার আবার 2.62 সেকেন্ড। তাহলে আমার কি এলো, রিডিংগুলো কী ছিল এখানে লিখে রেখে দিই সাইডে, 2.63 T1, 2.563 T2, 2.425 T3, 2.71 T4, 2.80 T5। আর ট্রু ভ্যালু কত হলো, টি বার ইকুয়াল টু 2.64 সেকেন্ড। এরপর চলে যাবে অ্যাবসলিউট এররতে, এরর বা চরম ত্রুটি। অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি, এটা কি বলছে, যে কোনো একটা রিডিং এবং তার ট্রু ভ্যালুর বিয়োগফল যেটা হবে
তার মড মানকে বলবো কি আমরা অ্যাবসলিউট ভ্যালু। কেমন তাহলে চরম ত্রুটি সমান কত হবে, এরর ইকুয়াল টু মড কি দিয়েছি, এটা কি মেজার্ড ভ্যালু, এগুলো কি করছি আমি পরিমাপ করেছি, এগুলো কি হচ্ছে মেজার্ড ভ্যালু, তাহলে কি নেব ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট, পৃথক পৃথক মান মাইনাস, নিচেই লিখি সমান মাইনাস, এটা কি ট্রু ভ্যালু, বা যে কোনো পরিমাপ মাইনাস মানে প্রকৃত মান। এই মড দেওয়ার অর্থ কি হচ্ছে, এই মডের মানে হচ্ছে কি এর বিয়োগফলটা প্লাস মাইনাস যাই আসুক না কেন এটা কি হবে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি হবে, অলওয়েজ কি হবে পজিটিভ হবে। আমি বললাম এই বিয়োগফলটা মাইনাস হতে পারে কিন্তু যখন মড দেবো বাইরে নেবো তখন কত হবে, সেটা সবসময় প্লাস হবে। তাহলে আমি আগের রেসপেক্টে এটা কি ছিল আমার অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে এখানে কেমন লিখবো, এখানে লিখবো কি, তাহলে অ্যাবসলিউট এররটা কেমন আসছে দেখো, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট আমার প্রথমে কি ছিল x1 ছিল মাইনাস এক্স বার, এটা একটা কি হলো অ্যাবসলিউট এরর, আর এখানে x2 মাইনাস এক্স বারটা কি প্রকৃত ভ্যালু, x3 মাইনাস এক্স বার মড x n মাইনাস এক্স বার মড, এটাকে আমি লিখতে পারি কত মড ডেল x1 মড ডেল x2 মড ডেল x3 মড ডেল xn। ডেলটা কি বলেছিলাম এই দুটো রাশির মধ্যে পার্থক্যটাকে কি দিয়ে প্রকাশ করলাম, ডেল দিয়ে, তারপর x1 x2 x3 দিয়ে দুটো রাশির পার্থক্য, এটা কি পার্থক্যটা খুব ক্ষুদ্র পার্থক্য বলে আমি ডেলটা ইউজ করেছি, ডেলটা ডেল x1 ডেল x2 ডেল x3 ডেল xn, তো এগুলো কি হলো আমার অ্যাবসলিউট ভ্যালু। তাহলে আমার এই 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 অঙ্কের ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু কত হবে, সরি অ্যাবসলিউট এরর কত হবে এই ম্যাথটার ক্ষেত্রে দেখে নি। তাহলে দেখো কেমন এসেছিল, টি বার আছে 2.64 2.63, প্রথমে ডেল t1 মড কত লিখবো 2.63 মাইনাস 2.62 সরি 64, সরি 62 হবে, দেখবে মিস্টেক হয়েছে 62 2.62, তাহলে বিয়োগফল কত আসছে 0.01, তারপর ডেল t2 কত হবে 563 মাইনাস 2.62 কত আসবে বিয়োগফলটা মাইনাস 0.6, এবারটা কত হবে 0.1, এটা কত হবে 0.06, এই মাইনাসটা আউট হয়ে গেল, কেন আউট হলো কারণ হচ্ছে কি যে এই মড দেওয়া আছে বলে, তাহলে মড দেওয়া আছে বলে কি লিখলাম এটা আমি 06 লিখে দিলাম। দেখো এটা বিয়োগফল কত আসছে দেখো আমার 2.62 মাইনাস 2.5
6.63 এটা শূন্য অ্যাজিউম করলাম। 3 আর কয় 10, 7 10, 7 আর কয় 12, 5 এ 12, মিলে গিয়ে শূন্য হলো, শূন্য। এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে? দুটো আছে, এখানে কটা রাখবো? দুটো রাখবো, রাউন্ড আপ করে দেবো। কত হবে এটা? 6 হয়ে গেল, 1 যোগ হবে, কত হবে? 0.06। দশমিকের পর দুটো সংখ্যা ছিল, এখানে দুটো সংখ্যা রাখবো। ঠিক ডেল T3 কত আসবে? 2.425 মাইনাস 2.62। আমি একবারে লিখে দিচ্ছি রাউন্ড আপ করে, যা আছে। মাইনাস 0.20 সমান 0.20। এটাও বিয়োগ দেখো, 2.62 বা 2.425, শূন্য নিলাম, 5 হলো, 9 হলো, ঠিক আছে, 1 হলো। তাহলে এখানে আমি রাউন্ড আপ করলে কত আসবে? এটা 20 আসবে তো, 20 আসবে এটা। সিমিলারলি ডেল T3 ইকুয়াল টু আসবে, তোমরা দেখে নেবে ক্যালকুলেটর লাগিয়ে, 0.09 আসবে। এবং ডেল T4 ইকুয়াল টু D4, এটা D5 ইকুয়াল টু আসবে 0.18 বা মানটা কত লিখবো? 0.09, 0.18। তাহলে এগুলো সবগুলো কি আমার অ্যাবসলিউট ভ্যালু চলে এলো কার? সরি, অ্যাবসলিউট এরর চলে এলো, বা চরম ত্রুটি পেলাম কার? এই রাশিগুলো চরম ত্রুটি। এটা হচ্ছে কি প্রকৃত মান, এর সাপেক্ষে চরম ত্রুটি হচ্ছে এইগুলো। তো চরম ত্রুটি মানগুলো কি লিখে নিই। ডেল T1 ইকুয়াল টু কত এসছে আমার? 0.01। ডেল T2 ইকুয়াল টু 0.06। ডেল T3 ইকুয়াল টু সরি এগুলো মড দিয়ে দাও, মড মড মড। তাহলে ডেল T4 T3 কত এসছে? 0.20। ডেল T4 ইকুয়াল টু 0.09। আর এটা কত হচ্ছে? 1। ডেল T4 সরি T5 ইকুয়াল টু 0.18। তাহলে মাইনাসগুলো গেল কেন? এই মড চিহ্নের জন্য। এটার অর্থ হচ্ছে কি, এর ভিতরে যাই থাক না কেন প্লাস মাইনাস, বাইরে সবসময় উত্তরটা কত হবে? প্লাসে হবে। অর্থাৎ শুধুমাত্র মানটা নেব, চিহ্নটা বাদ যাবে। তাহলে এগুলো কি হলো আমার? অ্যাবসলিউট এরর। মানে এই রিডিংগুলো যেটা নিয়েছিলাম তার ক্ষেত্রে ট্রু ভ্যালু এসেছিলো এটা, এবং এর রেসপেক্টে অ্যাবসলিউট এররগুলো কোনটা ছিল? এটা। তাহলে আমি কোন এররটাকে ধরে নেবো? এরর পার্টিকুলার্স। তাহলে কীভাবে গড় নিয়ে নেবো একটা, তখন সেটা কি আসবে? অ্যাভারেজ এরর, বা এটাকে অ্যাভারেজ এররও বলা হয়, AVARAGE, গড় ত্রুটি বা চরম গড় ত্রুটি। তাহলে আমি কী দিয়ে প্রকাশ করলাম? ই দিয়ে প্রকাশ করি। এই সময় কত হবে চরম গড় ত্রুটি? এই সমস্ত ত্রুটিগুলোর কত ছিল? ডেল X1 ডেল X2, তাদের গড় হলো মড ডেল X1 প্লাস মড ডেল X2 প্লাস মড ডেল XN 3 ডেল XN
বাই যতগুলো রিডিং ছিল, কতগুলো এরর ছিল, এন সংখ্যক, তাহলে এন। তো এটাকে বলবো কি আমরা গড় ত্রুটি। এটা হলো কি আমাদের গড় ত্রুটি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে গড় ত্রুটি কত হবে? তাহলে গড় ত্রুটি কত হবে এই অঙ্কের ক্ষেত্রে? অতএব গড় ত্রুটি ই ইকুয়াল টু কত হবে? ডেল T1 প্লাস ডেল T2 প্লাস ডেল T3 প্লাস ডেল T4 প্লাস ডেল T5 বাই 5। আমি একটা অঙ্ক নিয়ে বিভিন্ন কোয়ান্টিটির বিভিন্ন কোয়ান্টিটি বলা ভুল, বিভিন্ন ইয়েগুলোর এররগুলোর আমি দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ। কত হলো এটা আমার এখানে? 0.01 প্লাস 0.06 প্লাস 0.20 প্লাস 0.09 প্লাস 0.18 বাই 5। এটা হলো কি আমার গড় ত্রুটির মান। তাহলে মানটা কত হবে? 54, 0.54, সব সেকেন্ড হবে, ঠিক আছে, সেকেন্ড বাই 5। কত এত সেকেন্ড? এটা কত হবে আমার? 0.108 সেকেন্ড। এটাকে আমি কেমনভাবে লিখবো? দুটো ডিজিট অনুযায়ী লিখবো, দশমিক পর দুটো সংখ্যা। কত হবে? 0.11 সেকেন্ড। তাহলে প্রথমে গড় ত্রুটির মানটা কত হলো আমার? 0.11 সেকেন্ড। তাহলে এর সমান কত এলো? 0.11 সেকেন্ড। তাহলে পার্সেন্টেজ অফ এরর কত হবে? দেখো ট্রু ভ্যালু কোনটা ছিল? এটা আমার ট্রু ভ্যালু ছিল। ত্রুটি কত এসছে এতে? 0.11 সেকেন্ড। তাহলে ত্রুটি বাই প্রকৃত মান। বাকি লিখবো অ্যাভারেজ এরর অ্যাভারেজ বা মিন বলা হয়, অ্যাভারেজ এরর বাই ট্রু ভ্যালু। কত এসছে আমার এখানে এই অঙ্কটার ক্ষেত্রে? ইনটু কত হবে? পার্সেন্টেজ এরর বলা ভুল, এটা রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। মানটা কত হলো আমার এখানে? এক্ষেত্রে রিলেটিভ এরর কত আসবে? 0.11 বাই 2.62। এরপর যদি পার্সেন্টেজ অফ এরর বের করি, তাহলে তখন কি করবো? একে 100 দিয়ে গুণ করবো। পার্সেন্টেজ অফ এরর কত হবে? সব কত হবে? রিলেটিভ এরর ইন্টু 100। সেটা আমার কেমন হবে? ডেল এক্স মিন গড় ত্রুটি বাই ট্রু ভ্যালু এক্স বার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কেমন হবে? কত হচ্ছে? 0.11 বাই 2.62 ইন্টু 100। এটার মান দেখবে আসবে 0.0419 ইন্টু 100। আমি কখন নেব? সব থেকে তাৎপর্য সংখ্যা কম কার? গুণ করলে কত আসছে আমার? 4.198। তাহলে 100 তাৎপর্য সংখ্যা সব থেকে কম ছিল 1, তাহলে কত? বা 4%। এটা কত হবে? 4%।
তাহলে এত পার্সেন্ট এরর চলে এলো। তাহলে আমি কী কী শিখলাম? একটা ছিলাম কি অ্যাকচুয়াল ভ্যালুটা কেমন, এক্স বার ইকুয়াল কত লিখলাম, x1 প্লাস x2 প্লাস x3 ডট xn বাই n, এটা অ্যাকচুয়াল ভ্যালু। তবে অ্যাবসলিউট ভ্যালু কোনটা বলে, অ্যাবসলিউট এরর কোনটা লিখেছিলাম, যে মড অফ মেজার ভ্যালু কোনটা, যে কোনো একটা ভ্যালু নেবো, এক্সপেরিমেন্টাল বা ইন্ডিভিজুয়াল ভ্যালু, মাইনাস ট্রু ভ্যালু বা কত এক্স আই মাইনাস এক্স বার, আই বলতে কত, যে কোনো 1 2 3 4 যে কোনো ভ্যালুগুলো হতে পারে। আর এটা কি ছিলাম অ্যাভারেজ, কত ডেল x1 প্লাস মড অফ ডেল x2 প্লাস মড অফ ডেল x3 প্লাস মড অফ ডেল xn বাই n, এটা অ্যাভারেজ। আর কি পার্সেন্টেজ কেমন শিখলাম, পার্সেন্টেজ কত হলো, ডেল এক্স মিন, মিন বলতে এটা গড়, বাই ট্রু ভ্যালু, এটা কি বলা হয় রিলেটিভ এরর মাল্টিপ্লাইড বাই 100, এগুলো শিখলাম। তাহলে আমি দেখছি কি যে এই কটা যে মান আমি মেজার করেছিলাম, একটা যে 2.63 এসেছিল, 2.563 এসেছিল, 2.425 এসেছিল, 2.71 এসেছিল আর 2.80 এসেছিল, এই পাঁচটা মান আমি পেয়েছিলাম এবং সেখান থেকে গড় মান এলো কত 2.62, কত এসেছে গড় মানটা 2.62। তাহলে আমি কি এটাই কি অ্যাকচুয়াল প্রকাশ হবে, এখানে টুটা হচ্ছে কি আনসার্টেন নাম্বার, টুটা পরিবর্তন হতে পারে, তাহলে একে আমি অ্যাকচুয়াল প্রকাশ করব কিভাবে, প্রকৃত প্রকাশটা হবে কিভাবে, এই মানটা দেখো 2.62 এর থেকে কম মানও আছে এবং বেশি মানও আছে, আর এটা হচ্ছে আমার ত্রুটি। তাহলে আমার প্রকৃত প্রকাশ হবে কি, যে কোনো রাশির প্রকৃত প্রকাশ x ইকুয়াল কত হবে, ট্রু ভ্যালু প্লাস মাইনাস এই এররটা, প্লাস মাইনাস এরর, তাহলে কত হবে আমার x ইকুয়াল টু x বার প্লাস মাইনাস এরর। অর্থাৎ আমি এক্ষেত্রে বলতে পারি কি যে টি এর প্রকৃত ভ্যালু কত হবে, টি বার প্লাস মাইনাস এরর কত হবে 2.62 প্লাস মাইনাস 0.11 সেকেন্ড। এটা মানে কি হচ্ছে যে টি এর মানটা, এর অর্থ হচ্ছে কি টি এর মান 2.62 মাইনাস 0.11 থেকে 2.62 প্লাস 0.11 সেকেন্ড এর মধ্যে। তাহলে কি হবে, এর প্রকৃত মানটা পর্যায়কালটা, প্রকৃত পর্যায়কাল এটা মেজার করেছি, কিন্তু প্রকৃত পর্যায়কালটা কি হবে যে এটা থেকে এর মধ্যে হবে, বা 4.925 থেকে 5.02। তাহলে কি বললাম, এই ভ্যালুটার প্রকৃত মান কত হবে, টি ইকুয়াল টু কত হবে 4.925 থেকে
এবং 5.02 এর মধ্যে। এটাকে প্রকাশ করব কেমন হবে, প্লাস মাইনাস এরর, ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর। তো যে কোনো রাশিকে প্রকাশ করার মেজার্ড কোয়ান্টিটি, যে কোনো মেজার কোয়ান্টিটিকে প্রকাশ করার পদ্ধতি হলো কি যে ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর। কারণ আমরা যেটা মেজার করছি সেটাকে হয়তো আরও ভালোভাবে মানে আরও উন্নত মানের যন্ত্র দিয়ে মেজার করলে তার কিছু একটা এরর পাওয়া যাবে আমাদের পরিমাপের ক্ষেত্রে, সেই ত্রুটিটা আমাকে উল্লেখ করতে হবে, তার ত্রুটি সহ আমাকে উল্লেখ করতে হবে। তাহলে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে যে যে কোনো রাশির প্রকাশ ইকুয়াল টু হচ্ছে কি প্রকৃত ভ্যালু প্লাস মাইনাস এরর। বাড়ি দেখো তো এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস ডেল এক্স মিন। একটা অঙ্ক দিই, তোমরা করবে রুমে। একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপ করেছি, তার চারটা মান পাওয়া গেছে 4.90 মিটার, 4.95 মিটার এবং 5.05 মিটার আর 4.99 মিটার। তাহলে এগুলো হচ্ছে কি মেজার্ড কোয়ান্টিটি। এর ট্রু ভ্যালু কত হবে, অ্যাভারেজ অ্যাবসলিউট এরর কত হবে, আর পার্সেন্টেজ অফ এরর কত হবে, এবং বেস্ট এক্সপ্রেশন ফর দ্য রেডিয়াস, অর্থাৎ কি রাশিটা প্লাস তার এরর, যেটা বলেছিলাম কত এক্স ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস এরর। এই আকারে প্রকাশটা কি হবে এটা করবে তোমরা রুমে। তোমাদের আরেকটা হোম অ্যাসাইনমেন্ট হচ্ছে, তোমরা দেখবে তোমাদের বইয়ে মাত্রা যেখানে লেখা আছে মাত্রা ডাইমেনশন, সেখানে কিছু রাশির মাত্রা দেওয়া আছে, তার মধ্যে তোমাদের কিছু আপাতত মুখস্থ রাখতে হবে। যেটা এক নম্বর হচ্ছে কত দৈর্ঘ্য, মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল থার্ড ব্র্যাকেটের মধ্যে, ভর ক্যাপিটাল এম, সময় ক্যাপিটাল টি, বল এম এল টি টু দি পাওয়ার -2, কার্য এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, শক্তি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 একই হবে, ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, বেগ এল টি টু দি পাওয়ার -1। আপাতত এই কোটা মুখস্থ রাখবে। এখানে দেখো যে মাত্রা লেখার মাত্রা বলতে কি, আমরা যেমন একক পড়ছি সেন্টিমিটার মিটার, সেরকম মাত্রা কি সেগুলোকে ওইসব ঝামেলাতে না গিয়ে একটা চিহ্ন হিসেবে ব্যবহার করা আছে, দৈর্ঘ্যকে এল দিয়ে, ভরকে এম দিয়ে এবং সময়কে টি দিয়ে। এবারে লেখার পদ্ধতি কি হচ্ছে, হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, না হয় তাকে বোল্ড আকারে লিখতে হবে। আমাদের বোল্ড আকারে লেখা অসুবিধা, তাই আমরা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। আটা থেকে ডাইমেনশন লিখতে হয়, DIM লিখেও লেখা যায়। তা আমরা সবথেকে ভালো হবে কোনটা আমাদের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা। তোমরা এইগুলো এই কটা আপাতত, সবগুলো এই মুহূর্তে মুখস্থ করার দরকার নাই, আপাতত এই কটা মুখস্থ রাখবে। নেক্সট ক্লাসে হয়তো এই দিকে আগাবো, তো আগে থেকে করে রাখবে, ভালো হবে। ভালো থাকবে।